এগিয়ে আসছে মার্কিন নির্বাচন, বাড়ছে সহিংসতার আশঙ্কা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু অবমাননা, সুর নরম করলেও দুঃখ প্রকাশ করেননি ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রো। ইসরায়েলি বর্বরদের বুলেট কেড়ে নিল ৩ ফিলিস্তিনির প্রাণ। আর্মেনিয়ার দখল থেকে ১৯৩ এলাকা মুক্ত করল আজেরি সেনাবাহিনী। নতুন ভূমি আইন চালুর পর আবারও শাটডাউন কাশ্মীর। ট্রাম্পের কাছে চিকিৎসকদের প্রশ্ন, ভ্যাকসিন কোথায়? বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেপাল সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান। এবং সবশেষ থাকছে, কেবল বোকারা স্ত্রীকে সব কথা বলে না, বলছেন ইমরান খান। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। অনেকে আশঙ্কা করছেন নির্বাচনের দিনে এই সহিংসতা হতে পারে, এমনকি তারপরেও সহিংসতা চলতে পারে। আমেরিকার পোর্টল্যান্ডের ডেমোক্রেটিক সোশ্যালিস্টের কো চেয়ারপারসন অলিভিয়া কাদবি স্মিথের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট লিখেছে, শক্তিমানরা যতক্ষণ পর্যন্ত হুমকি অনুভব না করে ততক্ষণ পর্যন্ত ক্ষমতার ছাড়তে চায় না। জনগণ তখন সহিংসতার ভাষা বেছে নিতে পছন্দ করেন। আশঙ্কা করা হচ্ছে দুপক্ষের উগ্রবাদী কর্মীরা অরিজনের পোর্টল্যান্ডের নির্বাচনের দিন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে পারে। এই পোর্টল্যান্ডে দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এবং পোর্টল্যান্ড মার্কিনীদের বিভক্তির প্রতীকে পরিণত হয়েছে। মেম্বার অনলি সার্ভাইলিস্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ড্রিড মিলার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকার গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে না, তবে প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকালে দেখা যাবে যে কিছু গুরুত্বপূর্ণ নিচু পরিচয়ের মানুষ গুপ্ত হত্যার শিকার হয়েছে এবং একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক্ষেত্রে আমি বহু মানুষকে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার আশঙ্কা করতে দেখেছি। নির্বাচনের প্রচারণা সভাগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘৃণা ছড়ানোর কিছু বক্তব্য দিয়েছেন, যা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে উগ্র শতাঙ্গদের উস্কে দিতে পারে। এছাড়া নির্বাচনের আগ মুহূর্তে আমেরিকায় বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি বেড়ে গেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করতে দেখা যাচ্ছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের মধ্যে দিন দিন উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। তুরস্কের ইস্তানবুলে ফ্রান্স বিরোধী বিক্ষোভে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ব্যঙ্গচিত্র, মহানবী ইসলামকে বিদ্রূপ করে কার্টুন প্রকাশের সমর্থন এবং ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার মুখে সুর নরম করলেও ক্ষমা চাননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকারে কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় অভিযোগ করেন ম্যাক্রো। তবে তার বক্তব্যে বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হলেও এর জন্য দুঃখ প্রকাশ করেননি তিনি। আল জাজিরা আরবিতে প্রকাশিত সাক্ষাৎকারটিতে ম্যাক্রো জানান, মহানবীকে অবমাননা করে কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে সেটি তিনি বুঝতে পারছেন। মহানবীর কার্টুন আঁকাকে সমর্থন করেন না জানিয়ে ম্যাক্রো জানান, তার সরকার এই কার্টুন আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল, কিন্তু কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে তিনি কার্টুনগুলো সমর্থন করেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এখন দুইটি জিনিস করতে হবে, শান্তি প্রচার করা এবং অধিকারগুলো রক্ষা করা। আমি সবসময় আমার দেশের কথা বলার, লেখার, চিন্তাভাবনা করার এবং ছবি আঁকার স্বাধীনতা রক্ষা করব। ম্যাক্রো আরও বলেছেন, কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের বিকৃতি ঘটাচ্ছে এবং এই ধর্মের নাম নিয়ে এটি রক্ষার ঝান্ডা হাতে তুলে নিয়েছে। যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো জানান, তিনি উগ্রপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছেন, যা সব মানুষ, বিশেষ করে মুসলমানদের জন্য হুমকি। কয়েকদিন আগে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রো বলেন, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। এরপরে ফ্রান্সের মুসলিমরা ম্যাক্রোর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাদের ধর্মকে দমন করা এবং ইসলামফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছেন তিনি। বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে রোববার ৩ ফিলিস্তিনি যুবক শাহাদাত বরণ করেছেন। আল খলিল বা হেব্রন শহরের উত্তরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া দখলদার ইসরায়েলি বাহিনী আল খলিল শহরের উত্তরে আল আরব শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের নাবালুসে হামলার ঘটনা ঘটেছে। সেখানে আমজাদ অলিভিয়ে নামের একজন কারাবন্দির বাড়িতে হানা দেয় রক্তপিপাসু ইসরায়েলি সেনারা।
পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকা থেকেও ফিলিস্তিনিদের ওপর হামলার খবর পাওয়া গেছে। এর ফলে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বর্ণবাদী ইসরায়েল সম্প্রতি গাজায় হামলা বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনের অন্যান্য এলাকাতেও হামলা বাড়িয়ে দিয়েছে। আরব আমিরাত, বাহরাইন, সুদান দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর থেকে ইসরায়েলি আগ্রাসন বেড়েছে। ফিলিস্তিনের সব দল ও সংগঠন ওই সব দেশের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে ঘোষণা করেছে। আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার দখল থেকে 193 এলাকা মুক্ত করেছে বলে জানিয়েছেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাগোর্নো কারাবাখ চতুর্থ সপ্তাহের মতো চলমান যুদ্ধের মধ্যে রোববার তুর্কি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক টুইট বার্তায় বলা হয়, আজারবাইজানের বীর সেনারা যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি ও সক্ষমতা দেখিয়ে একের পর এক এলাকা দখলদারদের থেকে মুক্ত করছে। নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার 1 মাস ধরে চলমান যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী দখলদার আর্মেনিয়ার কাছ থেকে এসব এলাকা মুক্ত করে, যার মধ্যে জাব্রাইল জেলা শহর, ফুজুলি জেলা শহর, জাঙ্গিলান শহর, মিনজিভান আকবেন্দ এলাকা ছাড়াও হাদরুত এলাকা, খোজাভেন জেলার বেশ কয়েকটি গ্রাম ও তাতার জেলার বিভিন্ন স্থান আজারবাইজানের দখলে আসে। কৌশলগত গুরুত্বপূর্ণ আগদের জেলা ও মুরডেগো আজেরি সেনাদের দখলে আসে বলে জানায় আজারবাইজান। এদিকে সবশেষ 26 অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে আর্মেনিয়া। গত 27 থেকে 27 অক্টোবর চালানো হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। নতুন ভূমি আইন চালুর প্রতিবাদে ঢাকার সাধারণ ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। গত মঙ্গলবার থেকে চালু হওয়া এই আইন অনুযায়ী ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে জমি কিনতে পারবে দেশটির যে কোনো নাগরিক। অঞ্চলটিতে ভারতপন্থী বলে পরিচিত রাজনীতিবিদরাও এই আইনের সমালোচনা করে বলেছেন, কাশ্মীরের ভূমি নিলামে তুলে দিয়েছে দিল্লি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছর পর্যন্ত কাশ্মীরের সম্পত্তি কেনার অনুমোদন ছিল না ভারতীয় নাগরিকদের, তবে এই বছরের আগস্টে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। অঞ্চলটিতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে আলাদা দুটি ভাগে ভাগ করে ফেলা হয়। বাতিল করা হয় কাশ্মীরের বিশেষ সাংবিধানিক অধিকার। অঞ্চলের ভূমি ও চাকরির ওপর থেকে সেখানকার বাসিন্দাদের বিশেষ সুরক্ষাও বাতিল করে দেওয়া হয়। গত মঙ্গলবার থেকে নতুন ভূমি আইন চালুর প্রতিবাদে কাশ্মীরের সাধারণ ধর্মঘটের ডাক দেন সেখানকার মিরওয়াইজ ওমর ফারুক। নতুন আইনের নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কাশ্মীরের ভূতাত্ত্বিক কাঠামো স্থায়ীভাবে বদলে দেওয়ার নীতির অংশ। সাধারণ ধর্মঘটের কারণে শনিবার কাশ্মীরের মূল শহর শ্রীনগরের রাস্তায় টহল দিয়েছে দাঙ্গা পুলিশ। তারপরও নতুন আইনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে কাশ্মীরের বাসিন্দারা। তাদের মতে এটা ভারতের দখলদারি উপনিবেশিক প্রকল্পের অংশ। 50 বছর বয়সী কাশ্মীরি ব্যবসায়ী মুস্তাক ওয়ানি বলেছেন, গত বছর পর্যন্ত আমাদের কণ্ঠ পুরোপুরি রুদ্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, নতুন আইনের বিরুদ্ধে এটাই আমাদের নীরব প্রতিবাদ। আমাদের ভাগ্য এখন ফিলিস্তিনিদের মতো আমাদের দাস বানানো হবে। নিজেদের বাড়িতেই আমাদের কোনো সুযোগ থাকবে না, কোনো অধিকার থাকবে না। আমরা জানি না কখন আমাদের নিজ ঘর থেকে ছুঁড়ে ফেলা হবে, আর আমরা কিছুই বলতে পারবো না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের উপদেষ্টারা কয়েক মাস ধরে বলে আসছিলেন, ভোটের দিনে আগেই কয়েক কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত থাকবে। কিন্তু ভোটের মাত্র 3 দিন বাকি থাকতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভ্যাকসিন নিয়ে এটি ছিল ট্রাম্পের আরেকটি অনিশ্চিত প্রতিশ্রুতি। ট্রাম্প হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের প্রধান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মার্চের প্রথম সপ্তাহ থেকে বলে আসছিলেন, শিগগিরই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। কিন্তু শুক্রবার ভোটের 3 দিন আগে এবং প্রেসিডেন্টের আশ্বাসের পরও করোনায় দৈনিক আক্রান্তের বিশ্ব রেকর্ড গড়ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের জরুরি বিভাগের চিকিৎসক থেকে শুরু করে মলিকিউলার মেডিসিন অধ্যাপক এরিক টপল, এমনকি ডক্টর অ্যান্থনি ফাউসি বলছেন, ভোটের দিনের আগে করোনার ভ্যাকসিন সরবরাহে ব্যর্থতা প্রত্যাশিত ছিল। 7 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এফডিএ এবং সিডিসির স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিরুদ্ধে ভোটের দিনে লক্ষ্যমাত্রার রাজনীতি করার অভিযোগ তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, আমরা দ্রুতই ভ্যাকসিন পেতে যাচ্ছি, হয়তো খুব বিশেষ দিনের আগেই পেয়ে যাব। আপনারা জানেন কোন দিনের কথা আমি বলছি। সেপ্টেম্বরের শুরুতে
টপল মার্কিনীদের সতর্ক করে বলেন, ভোটের দিনের আগে করোনার ভ্যাকসিন সরবরাহে ট্রাম্পের প্রতিশ্রুতি কার্যত সম্ভব। ভ্যাকসিনের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাও মন্থর গতিতে আগাচ্ছে। যেমনটি অপারেশন ওয়ার্প স্পিডে দেখানো হয়েছে তেমনটি নয়। এছাড়া কারণ মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার জানিয়েছে, নভেম্বরের শেষের দিক ছাড়া তাদের ভ্যাকসিন পাওয়া যাবে না। 3 নভেম্বরের আগে ভ্যাকসিন সরবরাহের ব্যর্থতার জন্য ট্রাম্প নিজের প্রশাসনের অনেক স্বাস্থ্য কর্মকর্তাকে দায়ী করেছেন। এদের মধ্যে রয়েছে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট এবং বিভ্রান্ত সিডিসি পরিচালক। উত্তেজনার বরফ গলাতে নেপাল সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম নারাভানে। সফরকালে তিনি নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের ওই বৈঠকে লিপুলেখ থেকে তীর্থযাত্রীদের তিব্বতের মানস সরোবর যাওয়ার সড়ক নির্মাণ নিয়ে বিতর্কের অবসান হবে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। 4 নভেম্বর শুরু হওয়া 3 দিনের সফরে জেনারেল নারাভানকে নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক উপাধি তুলে দেবেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নেপালি প্রধানমন্ত্রীও বৈঠক করবেন ভারতীয় সেনাপ্রধানদের সঙ্গে। খবরে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধানকে লাল গালিচার সংবর্ধনা দিতে পারে কাঠমান্ডু। নেপাল সরকারের সংশোধিত মানচিত্র নিয়ে বেশ কিছুদিন ধরে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছিল। মূলত কালী নদীর উত্তর পূর্ব এলাকা বিতর্কিত। ভারতের দাবি, ওই এলাকার লিপুলেখ পাস উত্তরাখণ্ডের। পাশাপাশি লিপুয়াধুরা আর কালাপানি এলাকা সেই 1962 থেকে ভারতের সীমানার অংশ বরাবর দাবি করছে ভারত। কিন্তু সংশোধিত মানচিত্র এলাকা নিজেদের বলে মানচিত্র অন্তর্ভুক্ত করেছে নেপাল। যদিও সম্প্রতি মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন প্রধানমন্ত্রী ওলি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মূলত ভারত বিরোধী রাজনীতিকদের নিজের মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে ভারতকে বার্তা দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কেবল বোকারাই স্ত্রীকে সব কথা বলে না। আমি সব কিছু নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করি। সরকার পরিচালনা করতে গিয়ে আমি যেসব সমস্যার সম্মুখীন হই তা নিয়ে আলোচনা করি। বিভিন্ন জটিল পরিস্থিতি নিয়েও আলোচনা করি। জার্মান ম্যাগাজিন দেয়ার স্পিগেলস এর সাংবাদিক জুজানে কোয়াল্ডকে দেয়া সাক্ষাৎকারে শুক্রবার কথা বলেন তিনি। জিও টিভি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। নিজের স্ত্রী বুশরা খানকে নিয়ে ইমরান খান আরও বলেন, বুশরা যথেষ্ট জ্ঞানী, তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, সে আমার সঙ্গী, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। স্ত্রী বুশরা খানকে ছাড়া বাঁচবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপ যে অধিনায়ক ইমরান খান 2018 সালে তৃতীয়বারের মতো তার আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর বুশরার নামের সঙ্গে খান যুক্ত হয়। ওই বিয়ের পরেই ইমরান খানের ভাগ্য বদলাতে শুরু করে। রাজনীতিতে ব্যাপক সফলতা পান তিনি। তৃতীয় সারির দল থেকেও সবাইকে অবাক করে দিয়ে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশের ক্ষমতার মসনদে আরোহণ করেন। তবে ইমরান খানের সমালোচকদের মতে মূলত সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় এসেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক। 1995 সালে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ড স্মিথকে বিয়ে করেছিলেন এক সময়কার প্লেবয় ইমরান খান। ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানের লাহোরে থাকতেন জেমিমা, কিন্তু ইহুদি পরিবারে জন্ম হওয়ায় পাকিস্তানের মানুষ তাকে তেমন পছন্দ করতে পারেনি। ইমরান আর জেমিমার ঘর ভাঙে 2004 সালে। জেমিমার গর্ভে জন্ম নেওয়া 2 ছেলে আছেন ইমরান খানের। বিচ্ছেদের পর 2 ছেলে সুলাইমান খান ও কাশিম খানকে নিয়ে যুক্তরাজ্যেই থাকেন জেমিমা গোল্ড স্মিথ।